থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য জুলিয়াস সিজার, উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি। 31শে মার্চ 2022-এর এই পর্ব সম্প্রচারিত শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে। গল্প পাঠ ও সম্পাদনায় আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি জুলিয়াস সিজার। পম্পেইয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে রোমে ফিরছেন জুলিয়াস সিজার। তাই রোমে যেন আজ উৎসবের দিন। অনেকেই নিজেদের কাজ সেরে ভালো পোশাক পরে রাস্তায় নেমেছে সিজারকে সম্মান জানাতে। কিন্তু সিজারের বিরোধী পক্ষও আছে। তাদের মধ্যে রয়েছে মেরিউলাস ফ্লেভিয়াস। এই দিনটিকে উৎসবের দিন হিসেবে দেখতে তাদের ঘোরতর বিপত্তি। অন্যান্যদের জিজ্ঞেস করেন কেন তারা তাদের কাজকর্ম বন্ধ রেখে রাস্তায় নেমেছে। একজন মুচি মজা করে বলে, যত লোক রাস্তায় নামবে ততই তার ভালো, জুতো খইবে আরও বেশি করে, তার কাজও জুটবে অনেক। তারপর জানায় আসলে সিজারকে দেখতে আর তার বিজয় উৎসবে যোগ দিতে তার পথে নামা শুনে মেরিউলাস রোমের নাগরিকদের লক্ষ্য করে তীব্র ভর্ৎসনা ছুঁড়ে দেন। তোমরা কি একদিনেই রোমের রাস্তায় মহান পম্পেইকে দেখার জন্য ভিড় জমাওনি? তার রক্ত দেখা মাত্র কি তোমরা আনন্দে উল্লাসধ্বনি করে ওঠোনি? আর তোমাদের সেই আনন্দ ধ্বনিতে কি উত্তাল হয়ে ওঠেনি টাইবার নদীর জল? আজ তোমরা তারই পথে ফুল চড়াতে এসেছো যে পম্পেইয়ের বংশধরদের রক্তপাত করে যুদ্ধ জয়ের আনন্দে মাতোয়ারা। ফ্লেভিয়াস উপদেশ দেন, তোমরা বরং টাইবার নদীর তীরে জড়ো হয়ে তোমাদের কৃতকর্মের জন্য অনুতাপ করো, আর তোমাদের চোখের জলে টাইবার নদীর জল কুল ছাপিয়ে উঠুক। লোকেরা চলে গেলে ফ্লেভিয়াস মেরিউলাসকে রাজধানীর দিকে যেতে বললেন। ও আরও বললেন তিনি যেন সিজারের প্রতি সম্মানসূচক সাজসজ্জা ও বিজয় গৌরবের চিহ্ন দেখলেই তা সরিয়ে দেন। ফ্লেভিয়াস বললেন, যেখানে এই সব বোকা লোকগুলোকে ভিড় করে দাঁড়াতে দেখবে সেখান থেকে তাড়িয়ে দেবে। মেরিউলাস ফ্লেভিয়াসকে মনে করিয়ে দেন, আজ কিন্তু রোমে লুপারকালিয়া উৎসবের দিনও বটে। উত্তরে ফ্লেভিয়াস বলেন, তা হোক, সিজার বড় বেড়ে উঠেছে, তার উচ্চাকাঙ্ক্ষার জন্য ডানা থেকে কিছু পালক খসিয়ে দিলে সে সাধারণ মানুষের স্তরে নেমে আসবে, আর তা না হলে সে অনেক উঁচুতে উঠে সবাইকে ভয়াবহ দাসত্বের বন্ধনে বেঁধে রাখবে। রোমের বারবারি তলায় জুলিয়াস সিজার সদল বলে এলেন। পিছনে এক বিশাল জনতা। সিজার অ্যান্টনিকে মনে করিয়ে দিলেন লুপারকলিয়ার দৌড়ের সময় তিনি যেন সিজারের স্ত্রী কালপূর্ণিয়াকে স্পর্শ করতে না ভোলেন, কারণ কলপূর্ণিয়া নিঃসন্তান, আর প্রচলিত সংস্কার অনুসারে লুপারকলিয়ার দৌড়ের সময় কোনো বন্ধা নারীকে স্পর্শ করলে তার বন্ধাত্ব ঘুচে যাবে। অ্যান্টনি বললেন, সিজারের নির্দেশে তিনি অবশ্যই মনে রাখবেন। সিজার কিছু বললে ধরেই নিতে হবে যে সে কাজ করা হয়ে গেছে। সিজার খুশি হয়ে বলেন, দেখো, আজকের উৎসবের কোনো অঙ্গ যেন বাদ না যায়। হঠাৎ জনতার মধ্যে থেকে একজন গণৎকার সিজারের নাম করে ডেকে তাকে সতর্ক করে দেন, 15ই মার্চ থেকে সাবধান হও। সিজার গণৎকারের সতর্কবাণীকে উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণের দিকে সদল বলে চলে গেলেন। কেবল ব্রুটাস ও ক্যাসিয়াস ওখানেই থেকে যান। ক্যাসিয়াসের প্রশ্নের উত্তরে ব্রুটাস বলেন তিনি উৎসব দেখতে যাচ্ছেন না, কারণ তিনি আমোদ প্রমোদের ভক্ত নন, এবং অ্যান্টনির প্রাণোচ্ছলতাও তার মধ্যে নেই, বরং ক্যাসিয়াসের যা বলার আছে সেটাই তিনি জানতে আগ্রহী। ব্রুটাসের বলার ধরনে যে রূঢ়তা ছিল তার প্রতি ইঙ্গিত করে ক্যাসিয়াস বললেন, ব্রুটাস, আমি কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তোমার চোখে মুখে আগেকার স্নিগ্ধ ভাবটা আর দেখতে পাই না। তুমি তোমার হিতৈষী বন্ধুদের প্রতিও কঠোর হয়ে উঠেছ। ব্রুটাস ক্যাসিয়াসের অনুযোগে কিছুটা লজ্জিত হয়ে জানালো যে তার মনের অশান্তিটা একান্তই ব্যক্তিগত। সেটা ঠিক বন্ধুদের প্রতি অবহেলা নয়, শুধু যেন যে আজ আমার মন একটা তীব্র অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। ক্যাসিয়াস এবার ধীরে ধীরে ব্রুটাসের মন জয় করার কাজে লাগলেন। তিনি বলেন, যেহেতু ব্রুটাস নিজেকে নিজে দেখতে পান না, তিনি ব্রুটাসের আয়না হয়ে তার গুণাবলীর প্রকাশ ঘটাবেন। এমন সময় উৎসব প্রাঙ্গণ থেকে চেঁচামেচি ও বাজনার শব্দ শোনা যায়। ব্রুটাস বলেন যে তার ভয় হচ্ছে জনতা সিজারকে রাজা নির্বাচন করল। ক্যাসিয়াসের প্রশ্ন, ব্রুটাসের ভয়টা অন্তরের কিনা? জবাবে ব্রুটাস জানান যে সিজারকে তিনি ভালোবাসেন, তবু চান না যে তিনি রাজা হন। এবার ক্যাসিয়াস তার মনের কথা বলতে শুরু করেন। বলেন তিনি, সিজার এবং ব্রুটাস একইভাবে জন্মে একইভাবে বড় হয়েছেন। একবার টাইবার নদীর বুকে ডুবে অত্যন্ত সিজারকে হত্যা করেছিলেন ক্যাসিয়াস, কিন্তু আজ সেই সিজারকে রাজ সম্মান জানাতে হবে। স্পেনে সে দেখেছে মূর্ছা রোগের আক্রমণে সিজার কেমন কাঁপতে থাকতেন। তখন তিনি একটা রুগ্ন মেয়ের মতো জল চাইতেন,
আর আজ দুর্বল মনের এই লোক পৃথিবী কাঁপিয়ে তার ওপর খবরদারি করবে? ব্রুটাস বললে চলে যে আজ সিজার দৈত্যের মতো এগিয়ে চলেছে আর অন্যরা অসহায়ের মতো তা মেনে নিচ্ছে। ক্যাসিয়াস বলেন, ভেবে দেখলে ব্রুটাস আর সিজার কি এমন পার্থক্য দুই নামে? সিজারের মধ্যে কি আছে যা ব্রুটাসের নেই? সিজারের মতো ব্রুটাসের নামটাও মানুষকে সমান প্রেরণা দিতে পারে। ক্যাসিয়াস আভাস দিলেন যে সাধারণ মানুষ মনে করে যে রোমে আজ একজন মাত্র মানুষ আছে, আর তিনি ব্রুটাস। ব্রুটাসের হৃদয়কে স্পর্শ করে ক্যাসিয়াসের কথা। তিনি ক্যাসিয়াসকে বলেন যে সে কী বলতে কী চায় তাকে তিনি কিছুটা বুঝেছেন, তার মতামত পরে জানাবেন। তিনি ক্যাসিয়াসের বক্তব্যটি ভালোভাবে ভেবে দেখবেন এবং একটি নির্দিষ্ট দিনে ও সময়ে আবার আলোচনার জন্য মিলিত হবেন। ব্রুটাস বললেন, তার আগে পর্যন্ত এই কথাটাই শুধু মনে রেখো যে দেশের এই দুর্দিনে ব্রুটাস সামান্য একজন জ্ঞেয় লোক হয়ে থাকবে, তবু রোমের সাধারণ মানুষকে ছোট করে নিজে বড় হবার চেষ্টা করবে না। উৎসবের শেষে সিজার ফিরছেন। সিজারের চেহারা দেখে ব্রুটাস ও ক্যাসিয়াসের কেমন যেন অন্যরকম মনে হয়। রাগে যেন তার ভুরু কুঁচকে রয়েছে। সঙ্গী সাথীরা সকলে বিমর্ষ। কল্পূর্ণিয়ার মুখ ম্লান। ক্যাসিয়াস ও ব্রুটাস ক্যাসকাকে ধরে ব্যাপারটা কি জানতে চান। ক্যাসকা জানালেন, উৎসবের মাঝখানে সিজারকে তিনবার রাজমুকুট পরেছিলেন অ্যান্টনি। তিনবারই তিনি সেটা প্রত্যাখ্যান করেন, আর তাতেই খুশি হয়ে লোকেরা হর্ষধ্বনি করে ওঠেন। আর তিনবারের বার লোকে খুশিতে ডগমগ হয়ে মাথার টুপি উড়িয়ে তাকে অভিনন্দন জানায়। আর সেটা করতে গিয়ে এমন দুর্গন্ধ ছাড়ে যে সিজার ভিড়মি খেয়ে পড়েন। নিজস্ব বাচনভঙ্গিতে ক্যাসকা বলেন, হাসি পেলেও আমি হাসতে পারছিলাম না বলে মুখ খুললে দুর্গন্ধ ঢুকে যায়। ব্রুটাস জানালেন, ঘটনাটি স্বাভাবিক, কারণ সিজারের মূর্ছা রোগ আছে। ক্যাসিয়াস রেসের সঙ্গে বললেন, না, সিজার বরং সুস্থ, মূর্ছার রোগ আছে তোমার, আমার আর ক্যাসকার। ক্যাসকা আরও জানালো যে জ্ঞান আসার পরে সিজার জনগণের কাছে তার অসুস্থতার জন্য ক্ষমা চাইলেন, আর তাইতে লোকে আরও উৎফুল্ল হয়ে উঠল। এই সব ঘটনার পর সিজার বিষণ্ণ মুখে চলে এসেছেন। ক্যাসিয়াস ক্যাসকাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। ব্রুটাস চলে গেলেন। ক্যাসিয়াস ঠিক করেন যে কিছু বেনামি চিঠি ব্রুটাসের জানালা দিয়ে ফেলে দেবেন। তাতে লেখা থাকবে ব্রুটাসের প্রতি শ্রদ্ধা ও সিজারের উচ্চাকাঙ্ক্ষার কথা। তাতে ব্রুটাসের মোড নিশ্চয় টলবে। এদিকে ক্যাসকার সঙ্গে ব্রুটাস ও ক্যাসিয়াসের কথাবার্তার আগে আমরা সিজারের মুখে ক্যাসিয়াসের সম্পর্কে তার ধারণার কথা শুনি। তিনি অ্যান্টনিকে বলেন যে তিনি ক্যাসিয়াসকে এড়িয়ে যেতে চান, কারণ ক্যাসিয়াস পড়াশুনো করে, তার পর্যবেক্ষণ ক্ষমতা দারুণ, সে খেলাধুলো ভালোবাসে না, গান শোনে না, হাসে না, আর হাসলেও তাদের থাকে শ্লেষ। এই ধরনের লোকে অন্যকে বড় হতে দেখলে খুশি হয় না। এক দুর্যোগের রাত, প্রবল বেগে ঝড় বইছে, বারে বারে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে, বাজ পড়ছে প্রচণ্ড শব্দ করে। এই দুর্যোগের মধ্যেও ক্যাসকা পথে বেরিয়েছে। সিসেরোর সঙ্গে তার দেখা। ক্যাসকা সিসেরোকে বলে, প্রবল ঝড় সে অনেক দেখেছে, কিন্তু এমন ঝড় দেখেনি যেখানে আগুন ঝরে পড়ে। তার মনে হচ্ছে এ যেন পৃথিবীর মানুষের পাপে ক্রুদ্ধ দেবতাদের অভিশাপ। ক্যাসকা তার নিজের চোখে দেখা আরও কয়েকটা অদ্ভুত অস্বাভাবিক দৃশ্যের কথা বলে। তার মনে হয়েছে ওই সব দৃশ্য কুলক্ষণযুক্ত। সিসেরা বিদায় নিলেন। ক্যাসিয়াস আসেন। ক্যাসকা তাকেও সেই রাতের দুর্যোগের কথা বলে। সে ক্যাসিয়াসকে জিজ্ঞাসা করে ওই ভয়ঙ্কর রাতে তিনি কেন বাড়ির বাইরে বেরিয়েছিলেন। ক্যাসিয়াস বললেন, ওই দুর্যোগপূর্ণ রাতের চেয়েও ভয়ঙ্কর কেউ দেশে রয়েছে। সে সাধারণের চেয়ে শক্তিশালী নয়, তবু এক অশুভ ধ্বংসাত্মক শক্তি তার মধ্যে বর্তমান। ক্যাসকা বুঝে নেয় ক্যাসিয়াস কার কথা বলছেন। ক্যাসিয়াস চলে গেলেন। রোম সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে আগেকার সাহস ও বীর্য আর নেই। তারা যেন নারী সুলভ মনের অধিকারী, দাসত্বের ভারে নিপীড়িত। ক্যাসকা জানালেন, সম্ভবত পরের দিন সেনেটের বৈঠকে সভ্যরা সিজারকে রাজা করতে চাইবেন। আবেগের সঙ্গে ক্যাসিয়াস তখন বলেন, তাহলে তিনি আত্মহত্যা করবেন। দেবতাদের কাছে তিনি প্রার্থনা করেন যে তারা দুর্বলকে যেন শক্তি দেন ও অত্যাচারীদের নিধন করেন। ক্যাসিয়াসের মূল লক্ষ্য সিজারের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলা। ক্যাসকা তার কথায় রাজি হয়ে বলে, এই দুঃখের অবসান ঘটানোর জন্য ক্যাসিয়াসের সঙ্গে সেও সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে। ক্যাসিয়াস প্রকাশ করেন যে এ ব্যাপারে তিনি ইতিমধ্যেই অগ্রসর হয়েছেন এবং কয়েকজন মহৎ হৃদয় সম্পন্ন মানুষকে প্রণোদিত করতে সমর্থ হয়েছেন। এমন সময় সিন্না নামে ক্যাসিয়াসের জনৈক সহচর সেখানে এলো। সে বলে, যদিও অনেকে তাদের দলভুক্ত হয়েছে, তবুও ব্রুটাসকে তাদের মধ্যে পাওয়া বিশেষ দরকার। ক্যাসিয়াস তাকে সে ব্যাপারে ভরসা দিয়ে কয়েকটা কাগজ শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দিতে বললেন। সিন্না চলে গেলে ক্যাসিয়াস ও ক্যাসকার মধ্যে ঠিক হয় সকালে আগেই তারা ব্রুটাসের সঙ্গে দেখা করবেন।
ক্যাসকা বলে, জনগণের কাছে ব্রুটাস অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। ব্রুটাস দলে থাকলে তাদের কোনো কাজই সহজে অপরাধ বলে গণ্য হবে না। ক্যাসিয়াস ক্যাসকার কথায় সায় দিয়ে বলে, এই কাজে ব্রুটাসের দরকারটা কোথায় সেটা সে ঠিকই বুঝেছে। রোমে ব্রুটাসের বাগান বাড়ি। ভোর হবার অনেক আগেই ব্রুটাস বিছানা ছেড়ে ওঠেন। ভৃত্য লুসিয়াসকে পড়ার ঘরে আলো দিতে বলে সিজার সম্পর্কে ভাবতে বসেন। তিনি জানেন দেশকে বাঁচাতে গেলে জুলিয়াস সিজারকে মরতে হবে, তবু হত্যার সাপেক্ষে তিনি যুক্তিগুলোকে সাজাতে চান। ব্যক্তিগতভাবে সিজারের সঙ্গে তার সম্পর্ক খারাপ নয়, কিন্তু রাজপদে অভিষিক্ত হলেই তিনি বিষধর সাপের মতো ভয়ঙ্কর হয়ে উঠবেন। তাই ডিমের অবস্থাতেই যেমন সাপকে মারতে হয়, সিজারকেও তেমনি ক্ষমতা পাওয়ার আগেই হত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। লুসিয়াস আলো এনে দেয়, আর সেই সঙ্গে একটা চিঠি। চিঠিতে ব্রুটাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে, রোমের স্বার্থে অত্যাচারীদের উপরে আঘাত হানতে কতদিন রোম এ কষ্ট ভোগ করবে। ব্রুটাস নিজের মনে শপথ করেন যে তার দ্বারা যদি সম্ভব হয় তো সে প্রতিকার তিনিই করবেন। ব্রুটাসের প্রশ্নের উত্তরে লুসিয়াস এসে জানায়, মার্চ মাসে 15 দিন পার হয়েছে। এই সময় ক্যাসিয়াস ও আরও অনেকে ব্রুটাসের সঙ্গে দেখা করতে এলেন। তাদের টুপি কান পর্যন্ত নামানো ও মুখ এমনভাবে পোশাকে ঢাকা তাদের সহজে চেনা যায় না। ব্রুটাস জানেন তারা ষড়যন্ত্রকারী। তিনি নিজের মনে বলেন, রাতের বেলাতেই যদি তাদের মুখ ঢেকে রাখতে হয় তাহলে দিনের বেলায় তারা ওই মুখ কোথায় লুকোবে। ক্যাসিয়াসের সঙ্গে ছিল ক্যাসকা, ডেসিয়াস, সিন্না, মেটেলাস, সিম্বার ও ট্রেবোনিয়াস। ক্যাসিয়াস জানালেন তারা সকলেই ব্রুটাস সম্পর্কে উঁচু ধারণা পোষণ করেন। ক্যাসিয়াস তাদের সংকল্প সাধনের শপথ গ্রহণ করতে চান, কিন্তু ব্রুটাস অন্য ভাবনার মানুষ। তিনি বললেন, রোমের প্রত্যেক মানুষের মলিন মুখ প্রেরণা হিসেবে যথেষ্ট। সিজারের অত্যাচারে সকলে সেই অত্যাচার ও অবিচার থেকে নিজেদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তার জন্যে অন্য বন্ধনের দরকার কি? প্রবীণ সিসেরোকে দলে নেওয়া হবে কিনা সে সম্পর্কে আলোচনা হয়। মেটেলাস তাকে দলে নেওয়ার পক্ষে বলে, তার মতো পক্ককেশ বৃদ্ধ দলে থাকলে সকলের সমর্থন পাওয়া যাবে। ব্রুটাস ক্যাসিয়াসের দলের চঞ্চলতা ও উদ্দামতা তার পরিণত বিচার বুদ্ধির গভীরতা যাবে ঢেকে, লোকের চোখে পড়বে না। ব্রুটাস বললেন, সিসেরও কখনো অন্যের মতো চলেন না, তাই তাকে বাদ রাখাই ভালো। সিজার ছাড়া আর কাউকে হত্যা করা হবে কি না এ বিষয়টি নিয়েও আলোচনা করা হবে। ক্যাসিয়াস বললেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সিজারের অনুচর অ্যান্টনিকেও হত্যা করা দরকার। কিন্তু এ ব্যাপারেও ব্রুটাস বললেন, তাহলে ঘটনাটি খুবই রক্তক্ষয়ী হবে। ব্রুটাস বললেন, আমরা সিজারের কসাইকে মতো হত্যা করতে চাইছি না, আমরা তার মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তার জন্য সিজারের রক্তপাত করতেই হবে, কিন্তু কোনো আক্রোশবশত নয়। আমাদের এ কাজে যেন হিংসের ভাব না থাকে। আমাদের এ কাজ দেখে যেন মনে হয় কোনো বৃহত্তর প্রয়োজনের খাতিরে মহত্তর উদ্দেশ্য সাধনের জন্যই এ কাজ। ব্রুটাস বলেন, কারো মাথা কাটা গেলে যেমন হাত কিছুই করতে পারে না, তেমনি সিজার মারা গেলে অ্যান্টনিও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়বে। ক্যাসিয়াস তবু বলেন, অ্যান্টনি সম্পর্কে তার ভয় আছে, কারণ সিজার সম্পর্কে তার গভীর শ্রদ্ধা। ব্রুটাস তাকে ভরসা দেন। ঘড়িতে 3টে বাজে। সিজার সেদিন বাড়ি থেকে বেরোবেন কি না এ নিয়েও সংশয় দেখা দেয়, কারণ সম্প্রতি সিজার কুসংস্কারাচ্ছন্ন হয়ে উঠেছেন। রাতের অদ্ভুত ব্যাপার স্যাপার আর গণৎকারের সাবধানবাণী, তার ফলে সিজার পরিষদে নাও আসতে পারেন। ডেসিয়াস জানায় যে তোষামত করে সিজারের সেই সিদ্ধান্ত বদলাতে পারবে, কারণ সিজার তোষামত পছন্দ করেন। ঠিক হয় যে সকাল 8টার সময় সিজারের বাড়ি গিয়ে তাকে পরিষদে নিয়ে আসবে। সকলে চলে। ব্রুটাস কেবল ভাবে। ব্রুটাসের স্ত্রী পোর্সিয়া স্বামীর পাশে এসে দাঁড়ায়। ব্রুটাস বলে, এত সকালে কেন উঠলে? তোমার দুর্বল শরীরে যে ঠান্ডা লাগবে। পোর্সিয়া অনুযোগ করে, সে তো ব্রুটাসের স্বাস্থ্যের পক্ষেও খারাপ, তাহলে সে কেন চুপে চুপে বিছানা ছেড়ে উঠেছে? পোর্সিয়া জানতে চায়, কিছুদিন যাবৎ ব্রুটাসের মনে যেন এক বড় ঝড় চলছে, সে বড় অস্থির ও চিন্তান্বিত। কেন? পোর্সিয়া জানতে চায় তার দুঃখের কারণ। উত্তরটা এড়াতে চান ব্রুটাস, কিন্তু পোর্সিয়া ছাড়েন না। সে বলে, স্ত্রী হিসেবে জানার অধিকার তার আছে। সে জানতে চায় কারা ওই 6-7 জন লোক যারা মুখ ঢেকে রাতে এসেছিল তাদের বাড়িতে। পোর্সিয়া বলে, আমি তোমার বিবাহিতা স্ত্রী, অথচ তোমার কোনো গোপন কথা জানতে পারবো না? এ কেমন কথা ব্রুটাস? শুধু কি তোমার সঙ্গ দেওয়াই আমার কাজ? পোর্সিয়া কথা দেন যে স্বামীর গোপন কথা গোপনই থাকবে। ব্রুটাসও কথা দিলেন যে তার সমস্ত পরিকল্পনার কথা, তার দুশ্চিন্তার কারণ সবই পোর্সিয়াকে বুঝিয়ে বলবেন। কি যেন করা না রে? গায়াস লিগারিয়াস নামে একজন অসুস্থ কিন্তু বীরত্বপূর্ণ মানুষ ব্রুটাসের সঙ্গে দেখা করতে এসেছেন। লিগারিয়াস জানালো যে সে সমস্ত অসুস্থতাকে ঝেড়ে ফেলে দিয়েছে।
ব্রুটাসের পাশে থেকে সে দেশের কাজ করতে চায়। বলে, আমায় কোথায় যেতে হবে, কি করতে হবে কিছুই জানি না, ব্রুটাস পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, এটাই যথেষ্ট। এদিকে রাতের পোশাকে জুলিয়াস সিজার নিজের বাড়িতেও অস্থির। ঝড়, বৃষ্টি, বজ্রপাতের অস্বাভাবিক দুর্যোগপূর্ণ রাত তাকে চঞ্চল করে তুলেছে। রাতের বেলা ঘুমন্ত কালপূর্ণিয়া 3বার চিৎকার করে উঠেছে, কে আছো, বাঁচাও, সিজারকে খুন করছে। সিজার ভৃত্যকে হুকুম করেন সে যেন পুরোহিতদের কাছে গিয়ে দেবতাদের উৎসর্গ দিতে বলে এবং তার সাফল্য সম্পর্কে পুরোহিতদের অভিমত জানায়। কালপূর্ণিয়া বলে তিনি সিজারকে অনুরোধ করেন যে সিজার যেন সেদিন প্রাসাদের বাইরে না যান। সিজার সে অনুরোধ মানতে অস্বীকার করে বলেন সে সব ঘটনা কালপূর্ণিয়াকে ভয় দেখিয়েছে। তারা কেবল সিজারের পিঠের অংশ দেখেছে, তার মুখ দেখেনি, দেখলে পালাতে পথ পাবে না। কালপূর্ণিয়া তবু ভয় যায় না। আগের রাত্রে অনেক স্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটে গেছে। কবরের মুখ খুলে যাওয়ায় তার মধ্যে মৃতদেহ দেখা গেছে, বাতাসে শোনা গেছে যুদ্ধের শব্দ, রাজপথে প্রেতাত্মারা চিৎকার করে বেরিয়েছে। এসব ঘটনায় রয়েছে অশুভ কিছু ছায়া, তাই কালপূর্ণিয়া ভীত। সিজার বলেন দেবতাদের যা অভিপ্রেত তা ঘটবেই, তবু তিনি যাবেনই, আর যা ঘটেছে সিজারের কাছে তার কোনো অর্থ নেই। কালপূর্ণিয়া তবু বলেন ভিখিরির মৃত্যু হলে আকাশে ধূমকেতু দেখা যায় না, কিন্তু রাজার মৃত্যু হলে সমস্ত আকাশ জ্বলে ওঠে। জবাবে সিজার বললেন কাপুরুষরা মৃত্যুর আগে বহুবার মরে, যারা সাহসী তাদের মৃত্যু একবারই। আর সবচেয়ে আশ্চর্যের কথা এই যে মৃত্যু অনিবার্য জেনেও মানুষ মৃত্যুকে ভয় পায়। ভৃত্য এসে জানায় যে গণৎকাররা সিজারকে বাইরে বেরোতে বারণ করেছেন। সিজার কিন্তু বেরোতে দৃঢ়প্রতিজ্ঞ। কালপূর্ণিয়া তবু অনুরোধ করেন যে সিজার যেন অসুস্থতার অজুহাতে নিজে না গিয়ে মার্ক অ্যান্টনিকে সিনেটে পাঠান। ইতিমধ্যে ডেসিয়াস আসে সিজারকে সিনেটে নিয়ে যেতে। সিজার ডেসিয়াসকে নির্দেশ দেন যে সে যেন সিনেটে গিয়ে জানায় সেদিন সিজার যাবেন না। কোনো মিথ্যে অজুহাত নয়, সে যেন শুধুই বলে সিজার আসবেন না। ডেসিয়াস কোনো একটা কারণ বলতে বলতে তিনি বললেন সিজারের ইচ্ছেই যথেষ্ট। তবে তিনি ডেসিয়াসকে প্রকৃত কারণ বলেন কালপূর্ণিয়ার খারাপ স্বপ্নের কথা। সেই স্বপ্নে কালপূর্ণিয়া দেখেছেন সিজারের প্রতিমূর্তি থেকে অজস্র ধারায় রক্ত বার হচ্ছে, আর রোমের মানুষ হাসতে হাসতে সেই রক্তে হাত ধুচ্ছে। এই অতিপ্রাকৃত ঘটনায় কালপূর্ণিয়া পেয়েছেন বিপদের আভাস ও তিনি নতজানু হয়ে প্রার্থনা করেছেন যেন সিজার সেদিন ঘরে থাকেন। ডেসিয়াস সেই স্বপ্নটির অন্য ব্যাখ্যা দেয়। এর অর্থ এই যে আপনার দ্বারাই মহান রোম সাম্রাজ্য বিভিন্ন দেশের রক্ত শোষণ করে পুনরুজ্জীবিত ও গৌরবান্বিত হয়ে উঠবে। ডেসিয়াস বলে সেদিন সিজার সিনেটে না গেলে সিনেটের মদের পরিবর্তন হতে পারে। কেউ হয়তো পরিহাস করে বলতে পারে সিনেট ভেঙে দাও। আবার সেদিন সিনেট বসবে যেদিন সিজারের স্ত্রী ভালো স্বপ্ন দেখবেন। সিজারকে লোকে কাপুরুষ ঠাউরাবে। ডেসিয়াসের কথায় সিজারের মত বদলায়। তিনি বললেন আমি যে ভয়ের কাছে আত্মসমর্পণ করেছিলাম তার জন্য লজ্জিত। কে আছো, আমাকে আমার পোশাক দাও, আমি সিনেটে যাব। ইতিমধ্যে ব্রুটাস ও অন্যান্যরা সিজারকে নিয়ে যেতে এলেন। ব্রুটাসকে দেখে সিজার খুশি হলেন। অ্যান্টোনিও এসে পড়লেন। সিজার সেনেটে যাবার জন্য তৈরি হতে ভেতরে গেলেন। সিজারের সেনেটে যাবার পথে তার একজন শুভাকাঙ্ক্ষী আর্টেমিরাস অপেক্ষা করছিল সিজারের হাতে একটা চিঠি দেবার উদ্দেশ্য নিয়ে। সেই চিঠিতে সিজারকে সাবধান করে দেওয়া হয়েছিল যে তিনি যেন ক্যাসিয়াসের ওপর নজর রাখেন, ক্যাসকার কাছে না যান, অন্যদের প্রতিও নজর রাখেন। তারা সিজারের বিরুদ্ধে একজোট হয়েছে। পরিষদের সামনে রাজপথ ধরে আসছিলেন সিজার, ব্রুটাস, ক্যাসিয়াস, ক্যাসকা সমেত আরও অনেকে। গণৎকারকে চোখে পড়েছিল সিজারের। পরিহাসের সুরে তাকে লক্ষ্য করে বললেন 15ই মার্চ তো এসে গেছে। জবাবে গণৎকার বলেন হ্যাঁ এসেছে, কিন্তু যায়নি। আর্টেমিরাস নামে সিজারের শুভাকাঙ্ক্ষী লোকটি চিঠিতে সিজারের হাতে দিয়ে পড়বার চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টে সিজার তাকে পাগল বলে সন্দেহ করেন। সিজার সদল বলে সেনেটে প্রবেশ করেন। ট্রেবোনিয়াস কোন অজুহাতে অ্যান্টনিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মেটেলাস সিম্বার নতজানু হয়ে সিম্বারের কাছে তার ভাই পাবলিয়াসের মুক্তি প্রার্থনা করে। কোন অপরাধে তার নির্বাসন হয়েছে? সিজার বললেন আইনের বিধান অনুযায়ী শাস্তি হয়েছে তোমার ভাইয়ের। তোষামতে গলে গিয়ে আমি তাকে মুক্তি দিতে পারি না। সিজার কখনো অন্যায় করেন না। ব্রুটাস এগিয়ে এসে পাবলিয়াস সিম্বারকে মুক্তি দিতে অনুরোধ করেন। সিজার অবাক হন, কিন্তু বলেন আমি ধ্রুব তারার মতো চিরস্থির ও অবিচল। আকাশের সব তারার মধ্যেই আছে আগুনের উত্তাপ। তারা সবাই কিরণ দেয়, কিন্তু কেবল একটা তারাই স্থান পরিবর্তন করে না। মানুষের মধ্যেও তেমনি। রক্ত মাংসের মানুষ সহজেই ভয় পায়, কিন্তু আমি একজন যে অপরাজেয় এবং তার গতিপথ অপ্রতিহত। সিম্বারের নির্বাসনের যে প্রতিবিধান আমি দিয়েছি তা ফেরানো সম্ভব নয়। তারপর এই কথা নিয়ে কথাবার্তা চলার সময় ক্যাসকা গিয়ে সিজারকে ছুরি মারে। তারপর একে একে সবাই, সবশেষে ব্রুটাস। সিজার মৃত্যুর মুহূর্তে গভীর হতাশার সঙ্গে বলেন ব্রুটাস তুমিও? সেনেটে গোলমালের মধ্যে বক্তৃতা মঞ্চের দিকে যেতে চান ক্যাসিয়াস ও ব্রুটাস।
তার আগেই অ্যান্টনির ভৃত্য এসে জানায় ব্রুটাস অ্যান্টনির নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে তিনি কাছে আসতে পারেন। কিন্তু কেন সিজারকে হত্যা করা হলো তার সংগত কারণ যদি ব্রুটাস দেখাতে পারেন, তাহলে তিনি চিরদিন ব্রুটাসকে অনুসরণ করবেন। ব্রুটাস কথা দেন তাই হবে, তিনি অ্যান্টনির প্রশ্নের জবাব দেবেন এবং অ্যান্টনির কোনো ক্ষতি করা হবে না। অ্যান্টনি এলেন। সিজারের মৃত্যুতে তিনি শোকাহত। তিনি বিলাপ করেন, সিজারের মৃত্যুর এই পরম ক্ষণে যদি আমারও মৃত্যু হয়, তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। ব্রুটাসকে উদ্দেশ্য করে অ্যান্টনি বললেন, বিচক্ষণ মহান ব্যক্তির রক্তে রঞ্জিত হয়ে ধন্য হয়েছে আপনাদের তরবারি। যদি আপনারা আমায় সহ্য করতে না পারেন, তাহলে আমায় অনুরোধ, আপনারা ওই রক্তাক্ত হাত দিয়ে আমাকেও হত্যা করে আপনাদের অভিলাষ পূরণ করুন। এই পরমক্ষণে সিজারের মৃতদেহের পাশে মৃত্যুকে বরণ করার মতো এমন সুযোগ 1000 বছর বাঁচলেও আমি পাবো না। তাছাড়া আপনাদের মতো ভীর সন্তানদের হাতে মরতে পারাটাও পরম ভাগ্যের কথা। ব্রুটাস তাকে ভরসা দিয়ে বললেন, আপাত দৃষ্টিতে হত্যাকারী হলেও তাদের অন্তরে করুণার ভাব নেই। সিজারের প্রতি সহানুভূতি সত্ত্বেও রোমের সাধারণ মানুষের ভালোর জন্যই এই কাজ করতে হয়েছে। ক্যাসিয়াস অ্যান্টনিকে বলেন, দেশের নতুন প্রশাসকদের মধ্যে তিনিও একজন হবেন। অ্যান্টনি বললেন, আমি আপনাদের বিচার ব্যবস্থায় সন্দেহ করি না, আপনাদের প্রত্যেকের রক্তাক্ত হাতের সঙ্গে আমি হাত মেলাবো। কিন্তু এরপর আবার চলে তার শোক বিলাপ। এবার ক্যাসিয়াস স্পষ্ট করে জানতে চাইলেন কোন ধরনের সম্পর্ক অ্যান্টনি তাদের সঙ্গে রাখতে চান। অ্যান্টনি জানালেন তিনি ব্রুটাস ক্যাসিয়াসের দলেই আছেন, তবে সিজারকে কেন ওইভাবে হত্যা করা হলো তার কারণটুকু নিশ্চয়ই তাকে বলা হবে। অ্যান্টনির কথায় ব্রুটাস গভীর আস্থার সঙ্গে বললেন, এ বিষয়ে আমাদের যুক্তি এমনই জোরালো যে তুমি সিজারের ছেলে হলেও তাতে সন্তুষ্ট হতে। অ্যান্টনি তখন আরেকটি অনুমতি চাইলেন। তিনি চাইলেন সিজারের মৃতদেহ নগরীর বাজার অঞ্চলের বক্তৃতা মঞ্চে উপস্থিত করা হোক এবং তার শেষকৃত্যের সময় বন্ধু হিসেবে তাকেও কিছু বলতে অনুমতি দেওয়া হোক। ব্রুটাস অনুমতি দিলে ক্যাসিয়াস তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, সিজারের শেষকৃত্যের সময় অ্যান্টনিকে বক্তৃতা দিতে হবে না। অ্যান্টনির বক্তৃতা শুনে জনতা বিচলিত হয়ে উঠতে পারে, কিন্তু এবারেও ব্রুটাস ভরসা দিয়ে বলেন, বক্তৃতা মঞ্চে আমি প্রথম বক্তৃতা দেব এবং মানুষকে সিজারের মৃত্যুর কারণ জানাবো। অ্যান্টনি অসংগত কিছু বললে আমি তার প্রতিবাদ করব। পূর্ণ মর্যাদার সঙ্গে সিজারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, তাতে আমাদের সম্পর্কে লোকের ধারণা ভালো বই মন্দ হবে না। ক্যাসিয়াসের আশঙ্কা দূর না হলেও ব্রুটাস অ্যান্টনিকে সিজারের মৃতদেহ নিয়ে যেতে অনুমতি দিলেন। তারপর বললেন, অ্যান্টনি তার বক্তৃতায় সিজারের যত খুশি প্রশংসা করতে পারে, কিন্তু ব্রুটাসদের ওপর কোনো দোষারোপ করা চলবে না এবং ব্রুটাসের বক্তৃতার পরে সে ওই একই মঞ্চে বক্তৃতা দেবে। অ্যান্টনি রাজি হলে তিনি ছাড়া অন্যান্যরা সেই জায়গা থেকে চলে যান। অ্যান্টনি সিজারের মৃতদেহের সামনে বলেন যে সিজারের হত্যাকারীদের সঙ্গে শান্তভাবে কথা বললেও তিনি ভবিষ্যৎবাণী করছেন যে দেশের প্রতিটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হবে অভিশপ্ত, ইটালির সর্বোচ্চ শুরু হবে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সেই সময় সিজারের ভৃত্য সেখানে আসে ও বলে সিজারের ভাইপো অক্টাভিয়াস সিজার আসছেন, কারণ তার সিজার তাকে চিঠি লিখে আসতে বলেছিলেন। তারপর সিজারের মৃতদেহ দেখে সে কেঁদে ওঠে। অ্যান্টনি বলেন, তুমি তোমার মালিককে গিয়ে যা যা ঘটেছে তা বলো। অক্টোভিয়াসের পক্ষেও রোম এখন নিরাপদ নয়, তবে আমি আগে সিজারের মরদেহ বাজারে নিয়ে যাই, সেখানে আমি বক্তৃতা করে দেখব ষড়যন্ত্রকারীদের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডকে মানুষ কীভাবে নিয়েছে। তুমি তা দেখে অক্টাভিয়াসকে এখানকার খবর জানাবে। সিজারের মৃতদেহ বহন করে দুজনে দুস্থানে ত্যাগ করবে। রোমের বাজার এলাকায় ব্রুটাস ও ক্যাসিয়াসকে ঘিরে ধরে জনতা। তারা জানতে চায় কেন এই হত্যা। ব্রুটাসের কথা মতো জনতার একাংশ থাকে ব্রুটাসের সঙ্গে, আর একটা অংশ ক্যাসিয়াসের সঙ্গে অন্য অঞ্চলে চলে যায়। তাদের সন্তুষ্ট করার ভার ক্যাসিয়াসের। ব্রুটাস বক্তৃতা মঞ্চে উঠলেন ও তার কথা শুরু করলেন। ব্রুটাস বললেন, সিজারের প্রতি তার ভালোবাসা কারো চেয়ে কম নয়, কিন্তু তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সিজারকে কম ভালোবাসেন বলে নয়, রোমকে আরও বেশি ভালোবাসেন বলে। ব্রুটাস প্রশ্ন করলেন, সিজারকে ভালোবেসে কি আপনারা দাস হয়ে থাকতে চান, না তার মৃত্যুর বিনিময়ে চান স্বাধীনতা? ব্রুটাস বলে চলেন, সিজার আমায় ভালোবাসতেন, তার জন্যে আমি চোখের জল ফেলি, তার বীরত্বের জন্যে তার প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ও স্বৈরাচারী, তাই তাকে হত্যা করি। এমন হীন মানুষ কি এখানে আছে যে দাসত্ব চায়? যদি কেউ থাকে তাহলে আমি তার কাছে অপরাধী। এমন হীন কি এখানে কেউ আছে যে দেশকে ভালোবাসে না? যদি কেউ থাকে আমি তার কাছে অপরাধী। ব্রুটাস থামলে জনতা বলে ওঠে, তেমন কেউ সেখানে নেই। ব্রুটাস তখন বলেন, তাহলে কি আমি কারো কাছে কোনো অন্যায় করিনি? ব্রুটাস আরও জানান, সিজারের হত্যার কারণ পরিষদের কার্যবিবরণীতে লেখা আছে। এই সময় সিজারের মৃতদেহ নিয়ে আসেন অ্যান্টনি। সেদিকে দেখিয়ে ব্রুটাস বলেন, এই এলো সিজারের মরদেহ, সঙ্গে শোকে মুহ্যমান অ্যান্টনি। এই মৃত্যুতে অ্যান্টনির কোনো ভূমিকা না থাকলেও নতুন প্রজাতন্ত্রের প্রশাসনে তাঁরও আসন থাকবে, আপনাদের সকলেরই থাকবে। রোমের মঙ্গলের জন্য আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হত্যা করেছি।
আবার যদি দেশের প্রয়োজন হয় তবে এই ছুরি দিয়ে আমার নিজেকেও হত্যা করতে এতটুকু হাত কাঁপবে না। ব্রুটাসের বক্তৃতায় রোমের মানুষ মুগ্ধ, উদ্বেলিত। তারা তাকে বিজয়মাল্য দিতে চায়, তার পূর্বপুরুষের মতো আরও এক প্রতিমূর্তি স্থাপন করতে চায়। আর একজন বললেন, ব্রুটাসকে সিজারের আসনে বসানো হোক। ব্রুটাস জনতার কাছ থেকে বিজয় চান এবং জনতাকে সিজারের মরদেহের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা জ্ঞাপন করতে ও মার্ক অ্যান্টনির কথা শুনতে অনুরোধ করেন। মঞ্চে উঠে অ্যান্টনি প্রথমেই বলেন, ব্রুটাসের জন্য আজ তিনি জনগণের সামনে আসার সৌভাগ্য লাভ করেছেন। আমি এখানে এসেছি তার মরদেহ সমাধিস্থ করার জন্য। মানুষ জীবনে যা অন্যায় করে তার স্মৃতি তার মৃত্যুর পরেও থাকে, কিন্তু ভালো কাজ তার শরীরের সঙ্গে ঢাকা পড়ে মাটির গর্তে। সুতরাং সিজারের ক্ষেত্রেও তাই হোক। মহান ব্রুটাস বললেন, সিজার ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, স্বৈরাচারী। তা যদি হয় তাহলে অপরাধের প্রায়শ্চিত্ত সিজার করে গেছেন, কিন্তু সিজার ছিলেন আমার বন্ধু, আমার পরম বিশ্বাসভাজন ও ন্যায়পরায়ণ। বিদেশ থেকে তিনি অনেক বন্দীকে রোমে ধরে এনেছেন। তাদের দেওয়া অর্থ সাধারণ এক কোষাগারে সঞ্চিত রয়েছে। সেটা কি তার উচ্চাকাঙ্ক্ষার পরিচয়? সকলেই দেখেছেন, লুপারকলিয়া উৎসবের সময় আমি নিজের হাতে তাকে 3বার রাজমুকুট দিতে গিয়েছিলাম। 3বারই তিনি ফিরিয়ে দিয়েছেন। এটা কি তার উচ্চাকাঙ্ক্ষার নিদর্শন? তবে ব্রুটাস বলেছেন তিনি উচ্চাভিলাষী, এবং ব্রুটাস অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি। ব্রুটাসের কথা খণ্ডন করার জন্য নয়, শুধু আমি যা জানি তাই বলছি। একদিন তোমরা সিজারকে ভালোবাসতে, আর তার কারণও ছিল। হে ন্যায় বিচারের অধিষ্ঠাত্রী দেবী, আজ তুমি চলে গেছো বর্বর পশুদের হাতে। অ্যান্টনির বক্তৃতা মানুষের মনকে টানে। কেউ বলে সিজারের জায়গায় যে আসবে সে হয়তো আরও খারাপ হবে। অন্যজন প্রশ্ন তোলে, সিজার রাজমুকুট নেননি, সুতরাং তাকে উচ্চাকাঙ্ক্ষী কীভাবে বলবো? অ্যান্টনির শোকগ্রস্ত চেহারাও অনেককে সহানুভূতি আকর্ষণ করে। অ্যান্টনি আবার বলতে শুরু করেন। তিনি সিজারের স্বাক্ষর করা একটি কাগজ দেখিয়ে বলেন, এটি সিজারের উইল, আর এই উইল পড়লে রোমের মানুষ সিজারের প্রতি ভালোবাসায় মৃত সিজারের ক্ষতগুলিকে চুম্বন করবে আর তাদের গামছা দিয়ে তার শরীরের রক্ত মুছে দেবে। সিজারের উইল সম্পর্কে জনতার কৌতূহল মাত্রা ছাড়িয়ে যায়। অ্যান্টনি অবশ্য উইলে কী আছে তা সহজে ভাঙেন না, বরং ছোট ছোট কথায় জনতার উত্তেজনাকে বাড়তে দেন। একসময় জনতা ব্রুটাস, ক্যাসিয়াস প্রভৃতিদের উদ্দেশ্য করে বলে ওঠে যে তারা বিশ্বাসঘাতক, খুনি, শয়তান। এবার অ্যান্টনি মঞ্চ হতে নেমে সিজারের মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ান। শ্রোতাদের অনুরোধ করেন মৃতদেহটিকে ঘিরে দাঁড়াতে। অ্যান্টনি আবেগের সঙ্গে বলতে থাকলেন, যদি তোমাদের চোখে জল থাকে তাহলে সেই জল এখানে ঝরাবার জন্য প্রস্তুত হও। সিজারের পোশাকের প্রতি জনতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নরফিল্ড জয় করার পরে এক গ্রীষ্মের সন্ধ্যায় তিনি এই পোশাকটি প্রথম পরেছিলেন, আর আজ ক্যাসিয়াস তার হাতের ছুরিটা এখানেই বিদ্ধ করেছেন। দেখুন, বিদ্বেষী ক্যাসকা কি বিরাট একটা ক্ষত সৃষ্টি করেছে, আর তার প্রিয়তম ব্রুটাস ছুরি মারেন এইখানে। তখন সিজারের শরীর থেকে যে রক্ত বেরিয়েছিল সেই রক্তের ধারা জানতে চাইছিল সত্যিই ব্রুটাস নির্দয়ভাবে ওই আঘাত করেছে কিনা। কারণ আপনারা জানেন সিজার ব্রুটাসকে গভীরভাবে ভালোবাসতেন। মহান সিজার যখন ব্রুটাসকে আঘাত করতে দেখলেন তখন অস্ত্রের চেয়েও সেই অকৃতজ্ঞতার আঘাত আরও গভীর হয়ে উঠেছিল। অ্যান্টনির বক্তৃতায় রোমের মানুষ যেন পাগল হয়ে গেল। তারা চিৎকার করে বলল, আমরা এই হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ চাই। তাদের খুঁজে বার করো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, একজন বিশ্বাসঘাতকও যেন বেঁচে থাকতে না পারে। অ্যান্টনি তখন তাদের নেতা, পথপ্রদর্শক। অ্যান্টনি তখনও বলে চলেন যে তিনি ব্রুটাসের মতো বাগ্মী নন, তিনি একজন সাধারণ মোটা বুদ্ধির মানুষ। সেই কারণেই তিনি বলার সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি যদি ব্রুটাসের মতো বাগ্মী হতেন তাহলে তার জোরালো ভাষায় প্রত্যেকটা পাথর খণ্ড প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ত। অ্যান্টনির ইঙ্গিতটি স্পষ্ট ছিল। জনতা রাগে চিৎকার করে উঠল, আমরাও বিদ্রোহ করব। বন্ধুগণ, এবার অ্যান্টনি বললেন, আপনারা এখনও জানেন না তিনি আপনাদের কতটা ভালোবাসতেন। আমি সিজারের উইলের কথা বলেছিলাম, আপনারা তা ভুলে গেছেন। জনতা চিৎকার করে, হ্যাঁ, উইলে কি লেখা আছে আমরা শুনতে চাই। উইলটি দেখিয়ে অ্যান্টনি বললেন, এই হলো তার মোহর ছাপ দেওয়া ইচ্ছাপত্র। এই ইচ্ছাপত্রের মাধ্যমে তিনি রোমের প্রত্যেক নাগরিককে 75 ড্রাকমা করে দিয়ে গেছেন। তাছাড়াও তিনি ড্রাইভার নদীর ধারে অবস্থিত বাগান সর্বসাধারণের উপভোগের জন্যে দিয়েছেন। এই হলেন সিজার। এমন মানুষ কি আর কখনো আসবেন? না, কখনোই না। জনতা চিৎকার করে বলে, সিজারের মরদেহ সৎকারের পর তারই শেষকৃত্যের আগুনে আমরা জ্বালিয়ে দেব বিশ্বাসঘাতকদের বাড়ি, ধ্বংস করে ফেলব তাদের সব কিছু। অ্যান্টনি যা চেয়েছিলেন তার বেশি তিনি পেয়ে গেছেন। রোমের মানুষ তখন ক্ষিপ্ত। তারা সিজারের শেষকৃত্যের আগুন থেকে মশাল জেলে ষড়যন্ত্রকারীদের বাড়ি পুড়িয়ে ফেলতে চাইল। একজন ভৃত্য এসে অ্যান্টনিকে খবর দিল, অক্টাভিয়াস সিজার রোমে এসে গেছেন। তিনি ও লেপিডাস সিজারের বাড়িতে রয়েছেন। অ্যান্টনি জানালেন যে তিনি এখানে তার সঙ্গে দেখা করবেন। ভৃত্য আরও জানালো যে অক্টাভিয়াস বলেছিলেন যে ব্রুটাস আর ক্যাসিয়াস
রোম নগরীর ফটক পার হয়ে পাগলের মতো পালাচ্ছেন। অ্যান্টনি হাসেন। রোমের মানুষ রাগে অন্ধ। সিন্না নামে জনৈক কবি যাচ্ছিলেন সিজারের অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে। তাকেও নাগরিকরা ঘিরে ফেলে প্রশ্নবাণে জর্জরিত করে। তারপর তাকে মনে করে ষড়যন্ত্রকারীদের একজন। সিন্না বলেন, আমি ষড়যন্ত্রকারী সিন্না নই, আমি কবি। তখন এক নাগরিক পরিহাস করে বলে ওঠে, খারাপ কবিতা লেখার জন্যে একে টুকরো টুকরো করে ফেলো। সিন্নাকে ছেড়ে তারা ছোটে ব্রুটাস, ক্যাসিয়াস, ক্যাসকা প্রভৃতির খোঁজে। অ্যান্টনিদের বাড়িতে এসেছেন অক্টোভিয়াস ও লেপিডাস। রাজদ্রোহ এবং সিজারকে হত্যার অভিযোগে যাদের মরতে হবে তাদের একটা তালিকা তৈরি করেছেন অ্যান্টনি। সে তালিকায় লেপিডাসের ভাই ও অ্যান্টনির ড্রাগনের নামও আছে। কিন্তু সেই প্রাণদণ্ডে লেপিডাস ও অ্যান্টনি সম্মতি দিয়েছেন। লেপিডাস চলে যেতে অ্যান্টনি অক্টাভিয়াসকে জিজ্ঞাসা করলেন, লেপিডাস লোকটা বোকা, ওকে সাম্রাজ্যের 3/1 দেওয়াটা কি ঠিক হবে? অক্টাভিয়াসের পাল্টা প্রশ্ন, তাহলে ওর সাহায্য নিলাম কেন? অ্যান্টনি জবাব দিলেন, ওকে এখন কিছু সম্মান দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আসলে ও সোনা বহনকারী গাধার মতো। ওকে পরিচালনার দায়িত্ব আমাদেরই। আমাদের নির্দেশ মতোই ও কাজ করবে, আর কাজ মিটলে ছেড়ে দেওয়া হবে। তখন ও গাধার মতো মাঠে মাঠে চড়ে খাবে। অক্টাভিয়াস বললেন, যাই হোক, লেপিডাস কিন্তু সাহসী যোদ্ধা। দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে ঠিক হয় যে তাদের মৃত্যুশক্তিকে সমবেত করা হবে ও আলোচনার মধ্যে দিয়ে ঠিক করা হবে কিভাবে তারা বিপদের মোকাবিলা করবেন। এদিকে ব্রুটাস ও ক্যাসিয়াসের সম্পর্কে ফাটল ধরে। দুজনেই মনে করেন অন্যজন তার প্রতি অন্যায় করেছেন। খোলাখুলি কথা বলার জন্য ক্যাসিয়াস আসেন ব্রুটাসের শিবিরে। ক্যাসিয়াস ও ব্রুটাস যে যার সৈন্যদের তাঁবু থেকে কিছুটা দূরে এসে যেতে বলে নিজেদের মধ্যে কথাবার্তা আরম্ভ করেন। ক্যাসিয়াসের অভিযোগ যে ঘুষ নেওয়ার অপরাধে ব্রুটাস লুসিয়াস গেন্নাকে শাস্তি দিয়েছেন ও লোকসমক্ষে অপমান করেছেন। ক্যাসিয়াস তার সমর্থনে চিঠি দেওয়া সত্ত্বেও ব্রুটাস তা গ্রাহ্য করেননি। ব্রুটাসের পাল্টা অভিযোগ, ক্যাসিয়াস ওই ধরনের চিঠি কেন লিখেছেন? ক্যাসিয়াসের বক্তব্য, এই রকম একটা সময়ে এ ধরনের হালকা অপরাধকে তেমন গুরুত্ব দেওয়া ঠিক নয়। এবার ব্রুটাস ক্যাসিয়াসকে তার নিজের ঘুষ নেওয়ার অভ্যাস আছে বলে অভিযোগ করেন। অযোগ্য লোকের কাছ থেকে টাকা নিয়ে তিনি তাদের উঁচু পদ দিয়েছেন। ব্রুটাস ও ক্যাসিয়াসের মধ্যে তীব্র বাদানুবাদ চলতে থাকে। 15ই মার্চের কথা মনে করিয়ে দিয়ে ব্রুটাস বলেন, ন্যায় বিচারের স্বার্থে কি জুলিয়াস সিজারকে হত্যা করা হয়নি? যারা এ যুগের শ্রেষ্ঠ মানুষটিকে হত্যা করেছে তাদেরই একজন দুর্নীতিকে সমর্থন করে আর উৎকোচে হাত কলুষিত করবে? তীব্র বাদানুবাদের পর ক্যাসিয়াস একসময় ভেঙে পড়েন। ক্যাসিয়াসের অভিমানে শেষ পর্যন্ত আবার উভয়ের মিল হয়। দ্বন্দ্বের সমাপ্তি হয় ভালোবাসার মধ্যে দিয়ে। ব্রুটাস ক্যাসিয়াসকে যেন তার চরম দুঃখের খবর, পোর্সিয়া মারা গেছে। ব্রুটাসের অনুপস্থিতিতে অধৈর্য হয়ে এবং অ্যান্টোনিও অক্টোভিয়াস শক্তিশালী হয়ে উঠছেন ভেবে আত্মঘাতী হয়েছে পোর্সিয়া। দুজনে মদের পেয়ালায় দুঃখ ভুলে থাকতে চাইলেন। কিছু পরে ক্যাসিয়াস ও ব্রুটাসের 2 অনুগামী টিটিনিয়াস ও মেসালা সেখানে আসেন। ব্রুটাস মেসালাকে জানান যে তিনি খবর পেয়েছেন যে অক্টোভিয়াস ও মার্ক অ্যান্টনি ব্রুটাসের বিরুদ্ধে এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে ফিলিপ্পির দিকে অগ্রসর হয়েছে। মেসালা আরও খবর দিলেন যে অক্টোভিয়াস, অ্যান্টনিও লেপিডাস সিনেটের 100 সদস্যকে হত্যা করেছে, তার মধ্যে সিসেরও আছেন। আবার পোর্সিয়ার কথা ওঠে। ব্রুটাস বললেন, আমাদেরও একদিন মরতে হবে, এ মৃত্যুশোক আমি সহ্য করতে পারবো। ব্রুটাস আবার কাজের কথায় ফিরে এলেন। তার সৈন্যবাহিনী নিয়ে ফিলিপ্পির দিকে অগ্রসর হবেন কি না এ বিষয়ে আলোচনা হয়। ক্যাসিয়াস বললেন, সেটা না করে শত্রুদের আসতে দেওয়া উচিত, তাতে তাদের অনেকের রসদ ফুরিয়ে যাবে ও পথশ্রমে শত্রু সৈন্য ক্লান্ত হবে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে ও সেই অবসরে তারা বিশ্রাম নিতে পারবেন। কিন্তু ব্রুটাসের যুক্তি অন্য। তার মতে তাদের শিবির আর ফিলিপ্পির মধ্যে যে জনপদগুলি আছে সেখানকার মানুষ ব্রুটাসদের সাহায্য করছে ভয়ে, ভক্তিতে নয়, তাদের সমর্থনও আন্তরিক নয়। সুতরাং শত্রু সৈন্যরা ওখান দিয়ে এলে তারা সেখান থেকে সৈন্য সংগ্রহ করে দল ভারী করবে। ব্রুটাস বলেন, তার চেয়ে আমরাই তাদের সাহায্য নিয়ে ফিলিপ্পিতে শত্রুদের মুখোমুখি হই। ক্যাসিয়াস তবু বোঝাতে চান, কিন্তু ব্রুটাস তার যুক্তিতে অবিচল। তার যুক্তি, সব মানুষের জীবন সমুদ্রে আসে সৌভাগ্যের জোয়ার, তার সুযোগ নেবার মধ্যে দিয়েই মানুষ তার আকাঙ্ক্ষিত সুখ আর সম্পদ লাভ করে, আর সেই জোয়ারের সুযোগ নিতে না পারলে জীবনের জয়যাত্রা দুঃখের চরে অবরুদ্ধ হয়ে যায়। ব্রুটাসের কথায় ক্যাসিয়াসকে রাজি হতে হয়। ঠিক হয় পরের দিন সকালে তাদের ফিলিপ্পি অভিযান শুরু হবে। কিন্তু ব্রুটাসের চোখে ঘুম নেই, সে অস্থির। লুসিয়াসকে বাজনায় সুর তুলতে বলেন। একটুখানি বাজিয়ে লুসিয়াস ঘুমিয়ে পড়ে। ব্রুটাসের চোখে তবু ঘুম আসে না। এমন সময় সেখানে সিজারের প্রেতাত্মার আবির্ভাব হয়। ব্রুটাসের একবার মনে হয় ভুল দেখছেন, কিন্তু প্রেতাত্মা তার দিকে ক্রমশ এগিয়ে আসে। ব্রুটাসের রক্ত ভয়ে হিম হয়ে যায়, চুল খাড়া হয়ে ওঠে। তিনি জিজ্ঞাসা করেন, কী জন্যে এসেছো তুমি? প্রেতাত্মা বলে, এইটুকু জানাতে যে ফিলিপ্পের প্রান্তরে আমার সঙ্গে তোমার দেখা হবে। প্রেতাত্মা আরও একবার ওই কথা বলে তারপর তার অন্তর্ধান ঘটে।
ব্রুটাস তার অনুচরদের ডেকে বলেন ও সবাইকে জিজ্ঞাসা করেন তারা কিছু দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু দেখেনি। ব্রুটাস ক্যাসিয়াসকে বলে পাঠান তিনি যেন নির্দিষ্ট সময়ের আগেই তার সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন। ব্রুটাস একটু পরে রওনা দেবেন। ফিলিপ্পি প্রান্তরে শত্রুপক্ষের অপেক্ষায় রয়েছেন অক্টাভিয়াস ও অ্যান্টনি। অক্টাভিয়াসের প্রত্যাশা অনুযায়ী কাজ হয়েছে। ব্রুটাস ও ক্যাসিয়াসের বাহিনী নিজেদের এলাকায় না থেকে ফিলিপ্পির দিকে অগ্রসর হয়েছে। এক দূত এসে খবর দেয় শত্রুরা পরম বিক্রমে এগিয়ে আসছে, এখনই যুদ্ধের জন্য তৈরি হওয়া দরকার। অ্যান্টনি অক্টাভিয়াসকে বাঁদিক ঘেঁষে ধীরে ধীরে অভিযান শুরু করতে পরামর্শ দেন। অক্টাভিয়াস আবার উল্টো কথা বলেন, তিনি চান অ্যান্টনি বাঁদিক দিয়ে যান, তিনি যাবেন ডান দিক দিয়ে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেনাবাহিনী সহ ব্রুটাস ও ক্যাসিয়াস আসেন। অক্টাভিয়াস ও অ্যান্টনি ঠিক করেন যে শত্রুরা যুদ্ধ শুরু করলে তবে প্রত্যুত্তর দেবেন। ব্রুটাস ও ক্যাসিয়াস এলেন, তাদের মধ্যে বাকযুদ্ধ চলে। অক্টাভিয়াস বলেন, যুদ্ধের আগে অত কথায় কাজ কি? এই আমি তরবারি কোষমুক্ত করলাম, সিজারের দেহে করা 32টি আঘাতের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই তরবারি কোষবদ্ধ হবে না। অক্টাভিয়াসেরা চলে যান। ক্যাসিয়াস বলেন, ঝড় উঠুক, সমুদ্রের ঢেউ ফুলে উঠুক, তবু নৌকো ভাসাতেই হবে, ভয়ে পিছিয়ে এলে চলবে না। কিন্তু ক্যাসিয়াসের মনে হয়েছে সংশয়। তিনি বললেন, ফিলিপ্পি আসার পথে দুটো বিরাট ঈগল তাদের পতাকার ওপর বসেছিল, আজ সকালে তারা উড়ে গেছে। তাদের বদলে শকুনি, কাক, চিল আর মাথার উপরে উড়ে বেড়াচ্ছে। তাদের বিশাল কালো ছায়া অশুভ চন্দ্রাতপের মতো তাদের সেনাবাহিনীকে ঢেকে রেখেছে। এটাকে তাদের কুলক্ষণ বলে মনে হচ্ছে। মেসালা ওসবে বিশ্বাস না করে পরামর্শ দিলে ক্যাসিয়াস বললেন, পুরো না হলেও এসব তিনি কিছুটা বিশ্বাস করেন, তবে তিনি উদ্যমী ও সাহসী। ব্রুটাস বললেন, তার মানসিকতাও সেরকমই। ক্যাসিয়াসের মনে তখনও যেন রয়েছে সংশয়ের ছায়া। তিনি বললেন, যদিও সেদিন পর্যন্ত দেবতারা তাদের প্রতি সুপ্রসন্ন রয়েছেন, কিন্তু মানুষের জীবন সম্পূর্ণ অনিশ্চিত, তাই খারাপটাই ধরে নেওয়া ভালো। যদি ক্যাসিয়াসের এই যুদ্ধে হার হয় তবে ব্রুটাসের সঙ্গে আর কথা বলার সুযোগ পাওয়া যাবে না। ব্রুটাস বললেন, তেমন যদি কিছু হয় তাহলে বরং তিনি ভাগ্যের বিধানকে মেনে নেবেন, কিন্তু কাপুরুষের মতো আত্মহত্যা করবেন না। এই রকম কথাবার্তার মধ্যে দিয়ে ক্যাসিয়াস ও ব্রুটাস পরস্পরের থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে যান। যুদ্ধ শুরু হয়। যুদ্ধের গতি শুরু থেকে ক্যাসিয়াস ও অ্যান্টনিদের পক্ষে যায়। পিন্ডারাস নামে জনৈক অনুচর ক্যাসিয়াসকে পালাতে অনুরোধ করেন, কারণ অ্যান্টনি তার তাঁবুতে ঢুকে পড়েছেন। দূরে কিছু জ্বলন্ত তাঁবু দেখিয়ে ক্যাসিয়াস প্রশ্ন করেন, এই তাঁবুগুলো কি তাদের? উত্তর আসে, হ্যাঁ। ক্যাসিয়াসের নির্দেশে তার সঙ্গে টিটিনিয়াস দ্রুত ঘড়িয়া চলিয়ে যান যুদ্ধের প্রকৃত পরিস্থিতি জানতে, কিন্তু পিন্ডারাস জানায় পথিমধ্যে শত্রু সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। ক্যাসিয়াস এবার পিন্ডারাসকে অনুরোধ করেন তার শরীরে তাঁরই তরবারি দিয়ে আঘাত করতে। পিন্ডারাস প্রভুর আদেশ পালন করে। এরপর ক্যাসিয়াসের তরবারি নিজের শরীরে বিদ্ধ করে আত্মহত্যা করেন। টিটিনিয়াস ও মেসালা এসে ক্যাসিয়াসের মৃতদেহ দেখেন। টিটিনিয়াস বিলাপ করে বলেন, হে ডুবন্ত সূর্য, লাল রশ্মি পরিবৃত হয়ে তুমি যেমন অস্তাচলের পথে পা বাড়িয়েছ, তেমনি রক্তাক্ত অবস্থায় অস্ত গেছে ক্যাসিয়াসের জীবন ও সূর্য। সেই সঙ্গে রোমের গৌরব, সূর্য আজ অস্তমিত। আবার এখানে শুরু হবে মেঘ বৃষ্টি আর অন্ধকার ঘনিয়ে আসবে। আসলে টিটিনিয়াসকে যারা ঘিরে ধরেছিল তারা তাদের মিত্র সৈন্য, এবং তারা টিটানিয়াসকে জয়ের মালা পরিয়ে দিয়ে ক্যাসিয়াসকে সুসংবাদ জানাতে বলেছিল। ক্যাসিয়াসের মৃত্যুশোক সইতে না পেরে টিটিনিয়াসও আত্মহত্যা করেন। ব্রুটাস ও আরও অনেকে আসেন, দেখেন ক্যাসিয়াসের সঙ্গে টিটিনিয়াসেও মৃত। শোক বিলাপের মধ্যে ব্রুটাস তার উপলব্ধিটিও প্রকাশ করে বলেন, জুলিয়াস সিজার, তুমি এখনও অপরাজিত। তুমি নেই, কিন্তু তোমার সূক্ষ্ম আত্মা অবাধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের তরবারিগুলিকে বাধ্য করছে আমাদের এই শরীরে বিদ্ধ করতে। ক্যাসিয়াস ও টিটিনিয়াসের দিকে দৃষ্টি আকর্ষণ করে ব্রুটাস প্রশ্ন করেন, জীবিত রোমানদের মধ্যে এদের মতো লোক আর পাওয়া যাবে কি? রোমে কি এদের মতো লোকের আর জন্ম হবে কখনো? নিজেই উত্তর দেন, অসম্ভব। ক্যাসিয়াসের মৃতদেহ পাঠিয়ে দিতে বলে তিনি আবার যুদ্ধ শুরুর নির্দেশ দেন। যুদ্ধ চলে। ব্রুটাস তার সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করতে থাকেন, কিন্তু একে একে ব্রুটাসের অনুচরদের মৃত্যুবরণ করতে হয়। অ্যান্টনির বাহিনীর জনৈক সৈনিক অ্যান্টনিকে খবর দেয় যে ব্রুটাস বন্দী। তারা আসলে লুসিয়াসকে ব্রুটাস বলে মনে করেছিল। অ্যান্টনি তাদের ভুল ভাঙিয়ে দিয়ে তার উপর খারাপ ব্যবহার করতে নির্দেশ দেন। ব্রুটাস তার কয়েকজন মাত্র অনুগামী নিয়ে একটা পাহাড়ের উপর বিশ্রাম নিচ্ছিলেন। ক্লিটাস জানালো স্ট্র্যাটেনিয়াস যে তাদের মশাল হাতে পথ দেখাচ্ছিল সে আর ফিরে আসেনি, হয় বন্দী অথবা নিহত। ব্রুটাস গভীর হতাশার সঙ্গে বলেন, এখন মৃত্যু ছড়াছড়ি আর সেটাই স্বাভাবিক। ব্রুটাস এবার ডার্ডানিয়াস ও ক্লিটাসকে এক মর্মান্তিক অনুরোধ করেন। তিনি তাদের বলেন তাকে হত্যা করতে। তারা এই অনুরোধে সায় না দিতে ব্রুটাস জানালেন সিজারের প্রেতাত্মা 2 রাত ব্রুটাসের কাছে আবির্ভূত হয়েছেন, একবার সার্বিয়ায় আর আগের রাতে ফিলিপ্পির প্রান্তরে। ব্রুটাস বললেন, আমি জানি আমার দিন শেষ হয়ে এসেছে।
যুদ্ধের গতি প্রকৃতিও তা বলে দিচ্ছে। তিনি ভলেওমানিয়াসকে বন্ধুত্বের দোহাই দিয়ে তরবারির বাঁটটা ধরতে বললেন, যার ওপর ব্রুটাস ঝাঁপিয়ে পড়বেন। ক্লিটাস ব্রুটাসকে অনুরোধ করে আর সময় নষ্ট না করে পালাতে। ব্রুটাস সবাইকে বিদায় জানিয়ে বলেন যে তিনি আজীবন মানুষের বিশ্বাস অর্জন করেছেন। এ যুদ্ধে অক্টাভিয়াস ও অ্যান্টনি যা পাবে তার থেকে এ পাওয়া কম নয়। তিনি বলেন, ব্রুটাসের জীবন কাহিনীর আজ শেষ। রাতের অন্ধকার ঘনিয়ে আসছে তার চোখে। যে চিরবিশ্রামের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছেন, আজ সেই চিরবিশ্রামের সময় এসেছে। চারিদিকে পালাও পালাও চিৎকার ওঠে। ব্রুটাস তার অনুচরকে বলেন, তোমরা যাও, আমিও যাচ্ছি তোমাদের পিছনে পিছনে। আর সবাই চলে গেলেও স্ট্র্যাটো থাকে। স্ট্র্যাটোর হাতে তরবারি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ব্রুটাস মৃত্যুবরণ করেন। ঝাঁপিয়ে পড়ার আগে বললেন, সিজার, যতখানি ইচ্ছের সঙ্গে আমি আত্মহত্যা করেছি তার অর্ধেকও ইচ্ছে তোমাকে হত্যার সময় আমার ছিল না। অক্টাভিয়াস, অ্যান্টনি ও অন্যান্যরা এলেন। তারা দেখলেন ব্রুটাস সব জয় পরাজয়ের বাইরে। অ্যান্টনি বললেন, ব্রুটাস ছিলেন সমস্ত রোমবাসীর মধ্যে মহত্তম মানুষ। অন্যান্যরা যখন ব্যক্তিগত ঈর্ষা থেকে সিজারকে হত্যা করেছে, ব্রুটাসই একমাত্র যিনি জনগণের কল্যাণের কথা ভেবে সে কাজ করেছিলেন। তিনি ছিলেন শান্তিপ্রিয় ও জীবনের সমস্ত সদ্গুণ তার মধ্যে সমান ছিল। তিনি ছিলেন একজন মানুষের মতো মানুষ। অক্টাভিয়াস জানালেন, তার গুণাবলীর স্বীকৃতি হিসেবে উপযুক্ত মর্যাদার সঙ্গেই ব্রুটাসের শেষকৃত্য সম্পন্ন হবে। আর এখানেই শেষ হলো জুলিয়াস সিজার গল্পটি। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি জুলিয়াস সিজার এই পর্ব। গল্প পাঠ সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। 31শে মার্চ 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। এখানেই শেষ হচ্ছে জুলিয়াস সিজার। আর আগামী 7ই এপ্রিল 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত মার্চেন্ট অফ ভেনিস। ধন্যবাদ।